চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম সে তো লইয়া যাবে। চোখ একটা খারাপ। আসসালামু আলাইকুম। কেমন দেখলেন নতুন বাংলাদেশের সংবিধানের সংবিধান রক্ষা করার জন্য এই সংসদ, কিন্তু কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে ভালো লাগছে। বিরোধী দলের ভূমিকা ভালো লাগছে, সরকারি দলের ভূমিকা ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে নতুন স্পিকার মেজর হাফিজ সাহেবকে। ওনার আবার একটা টাইমে আমি ভক্ত ছিলাম, রাজনীতিবিদ হিসাবে না, উনি একটা টাইমে ফুটবল খেলতো মোহামেডানে, খুব সম্ভব 70-71 ওই টাইমে স্টেডিয়ামে যাই ওনার খেলা দেখতাম। ভালো খেলতো কিন্তু ভাই, ওইখান থেকেই পপুলার, পরে রাজনীতিতে আসছে। যাই হোক, উনি স্পিকার, কিন্তু উনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী আর স্পিকার এক ব্যক্তি থাকে না কখনো, যার জন্য মন্ত্রিত্ব থেকে পদত্যাগ কইরা স্পিকার হিসাবে শপথ নিছেন। আবার এদিকে দেখেন, এই যে ডেপুটি স্পিকার, ওনাকেও কিন্তু আপনারা চিনেন, কায়সার কামাল। উনিও কিন্তু বিখ্যাত। কিভাবে বিখ্যাত জানেন? ওই যে শহীদ হাদির যে হত্যাকারী ফয়সাল, ডাকনাম আবার রাখছে কলকাতায় যায় রাহুল। এই রাহুল যখন জামিন পায়, কার মাধ্যমে জামিন পায়? অ্যাডভোকেট কায়সার কামাল ওনাকে জামিন করে, কিন্তু উনি হচ্ছেন এখন ডেপুটি স্পিকার। জিনিসটা কিন্তু জৈমা গেছে। হ্যাঁ, সব ধরনের মানুষই আছে এখানে ভাই। সবচেয়ে বড় মজা হয়েছে কোন জায়গায় জানেন? যখন আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এন্ট্রি নেয়, এন্ট্রির সময় দেখছেন ভিগুল বাজতেছিল, আর কে যেন একজন পিছন থেকে চিৎকার করে বলতেছিল, মহামান্য রাষ্ট্রপতি। ওই যে সিনেমা আমরা দেখতাম না, রাজা যখন ইন করে তখন একজন বলতো না, হুঁশিয়ার হুঁশিয়ার। ওরকম হয়েছে ব্যাপারটা, জমজমাট। কিন্তু উনি আসার সঙ্গে সঙ্গে ওনারা দাঁড়ায় গেল, ওনারা মাইনা নিল না। কারা? এই যে আমাদের 11 দল, জামাত ইসলাম, এনসিপি। আচ্ছা, ওনারা তো আগেই বলছে আমরা মাইনা নিব না, আমরা ওইখান থেকে বাইরে হয়ে যাবো, আগে বলছে না? তার মানে যাই না শুনেই তো উনি আসছে। দেখছেন কিভাবে ইজ্জতের ফালুদা বানায় দেয় এই সংবিধান। এই সংবিধান কিন্তু মানুষের ইজ্জতের ফালুদা বানায় দেয়। মহামান্য রাষ্ট্রপতির মান ইজ্জত নিয়ে খেলতেছে তো এই সংবিধান, আমি মনে করি। হ্যাঁ, দেখেন এই সংবিধানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এই কথাটা লেখা আছে, তাই না? কিন্তু এই কথাটা দিয়ে তো উনি ওনার বক্তব্য শুরু করে নাই। সংবিধানে যা লেখা আছে তা মানবেন না, সংবিধান মাইনাই তো উনি এখন রাষ্ট্রপতি। উনি যখন বক্তব্য রাখতে গেছে, তখন সবাই যখন দাঁড়ায় গেছে, উনি না বেকুব হয়ে গেছে, এমন ভাবে তাকাইতেছিল যেন ব্যাপারটা উনি জানতেনই না। এই যে হট্টগোল হইতাছিল, চিল্লাচিল্লি হইতাছিল, এর মধ্যে দিয়ে কিন্তু উনি বক্তব্য দিয়ে যাচ্ছিল। কেউ শুনুক না শুনুক, ওনার দায়িত্ব উনি পালন করতেছিল। কিন্তু জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? উনি কেমন, মানুষটা কেমন, ওনার চরিত্রটা না কেউ ধরতে পারতেছে না। এক এক সময় এক এক রকম। তো নায়ক শাকিব খান এক এক ছবিতে এক এক রকম, কোন ছবিতে আর্মি, কোন ছবিতে আবার ডাকাইত, কোন ছবিতে মাফিয়া, কোন ছবিতে গরিবের বন্ধু। এরকম হয়ে গেছে ওনার চরিত্রটা। উনি এক এক সময় এক এক কথা বলতেছে, তো মানুষ কিভাবে নিবে উনাকে? এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে, এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন। ওনার বক্তব্যগুলো শুনেন, ওনার যতগুলো বক্তব্য আছে টুকরা টুকরা গুলা সব জোড়া দিয়া যখন কোনো ইয়াং ছেলে বা এই নতুন প্রজন্ম কেউ দেখবে, কি শিখবে ওনার কাছ থেকে? উনি আজকে বক্তব্য শুরু করছে কি দিয়া জানেন? 2000 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে আর আওয়ামী লীগ ছাইরা দেয়, তখন আওয়ামী লীগ ছিল দুর্নীতির চ্যাম্পিয়ন। হ্যাঁ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তখন সেই ডুইবা যাওয়া জাহাজের হাল ধরে বেগম খালেদা জিয়া। এই কথা দিয়ে উনি বক্তব্য শুরু করছে। আবার উনি বলতেছে ফ্যাসিবাদের কথা, মানে শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার, তাদের কাছ থেকে দেশ মুক্ত করছে কারা, তাদের নিয়েও কথা বলতেছে। মানে জুলাই 24-এর রক্ত দিছে শহীদদের কথা উল্লেখ করতেছে, সব রকম কথা বলতেছে, কিন্তু কারো মন জয় করতে পারতেছে না। কারণ মানুষ বুঝতে পারতেছে না আসলে মানুষটা কেন বারবার ডিগবাজি খাইতেছে। ওই যে জাহিদ খান চলে গেছে বিদেশে, আমেরিকা না কানাডায় আছে, সেই জাহিদ খানের মতো বারবার যদি ডিগবাজি দেয় একজন রাষ্ট্রপতি,
তাহলে মান ইজ্জত থাকে, মান ইজ্জতের ফালুদা হয়ে যায় না ভাই? হ্যাঁ, ফালুদা হয়ে যায়। আসলে এই সুযোগটা দিয়ে রাখছে এই সংবিধান, এই সংবিধানে এই সুযোগ দিছে বলেই তো আজকে ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে। এই সংবিধানে এই সুযোগটা দিয়ে রাখছে তো ভাই, দিয়ে রাখছে বলে তো উনি না যাইতে পারতাছে, না সরতে পারতাছে, না কিছু বলতে পারতাছে। উনাকে যেভাবেই চালাইতাছে উনি ওইভাবেই চলতেছে। ভাই ব্রাদার, আমাদের সিনেমার মধ্যে ওই যে সাপের ছবি হইতো না এক সময়, দেলোয়ার জান ঝন্টু সাহেব আমার ওস্তাদ, উনি খুব বানাইতো। উনি একটা ছবি বানাইছিল, নাচে নাগিন বাজে বিন, বিন বাজাইলে সাপ নাচে। এখানেও ভাই দেখলাম কে যেন বিন বাজাইতেছে দূর থেকে, আর উনি ওই ইশারায় নাচতেছে, এক এক সময় এক এক দিকে চলে যাইতেছে। দেখেন আজকে জামাত ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করছিল কেন আপনারা বাইরে চলে আসলেন, ওয়াক আউট করলেন। ওনারা বলছে 3টা কারণে। ডাক্তার শফিকুর রহমান 3টা কারণ বলছে। 3টা কারণের মধ্যে প্রথম কারণটা কি জানেন? এই যে গত 16 বছর এত জুলুম হইল, এত অত্যাচার হইল, মিডিয়া ট্র্যাজেডি, শাপলা হত্যাকাণ্ড, আয়না ঘর, অত্যাচার, জুলুম, জুলাই 36টা দিন সারা বাংলাদেশে কোথায় না গন্ডগোল হয়েছে, কোথায় না লাশ পড়ছে। কই তখন তো উনি কোনো কথা বলে নাই, একদম চুপ ছিল। তার মানে কি উনি তো সেই স্বৈরার শাসকেরই একজন এবং উচ্চ পদের একজন, তাই না? কেন তখন উনি একটা বক্তব্য রাখে নাই? উনি তো রাষ্ট্রের অভিভাবক, অভিভাবক হিসাবে একটা বক্তব্য কেন রাখে নাই? তার মানে উনি আগে সেই স্বৈরা শাসককে সাপোর্ট দিয়ে গেছে, তাই না ভাই? দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা ভয়াবহ ব্যাপার তো। হ্যাঁ ভাই, কত বড় মিথ্যা কথা বলছে উনি। দেখেন উনি 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি নিজে ভাষণ দিয়ে বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, যা উনি মঞ্জুর করছেন। এই কথা উনি নিজের বক্তব্যে বলছে, তো আমরা শুনছি তো, তাই না ভাই? ভিডিও আছে তো। কিন্তু দেখেন যখনই মতি ভাই মানে ওই যে মানব জমিন পত্রিকার মতিউর রহমান সাহেব ওনার সাক্ষাৎকার নিতে গেল, তখন উনি বললো যে আমি তো পদত্যাগ পত্র দেখি নাই। দেখছেন কত বড় ভেজাল লাগাই দিল, মানে একেবারেই মিথ্যা, উল্টে গেল। ওই জায়েদ খানের মতো পুরাই ডিগবাজি। এখানেই শেষ না। 3 নম্বরটা, এটা আরো ভয়াবহ অভিযোগ ভাই। হ্যাঁ ভাই, আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। গত 17-18 মাস ডক্টর ইউনূস স্যার যা যা করছে সব কিছুতে উনি সিগনেচার করছে। ওনার আদেশেই কিন্তু এই নির্বাচন হয়েছে। এই নির্বাচন মানে 2টা নির্বাচন একসঙ্গে হবে, ওনার আদেশেই কিন্তু হয়েছে, ওনার সিগনেচারেই হয়েছে এটা। তার মানে কি 2টা নির্বাচন একসঙ্গে হবে। 2টা নির্বাচন একসঙ্গে হয়ে গেল। তারপরে শপথ নেওয়ার কথা। শপথ নিবে কারা কারা? যারা সংসদে যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য নির্বাচন করছে তারা শপথ নিবে। আর কারা শপথ নিবে? যারা সংস্কার পরিষদের সাথে জড়িত, অর্থাৎ সংস্কার পরিষদের মেম্বাররা শপথ নিবে। একই দিনে শপথ নিবে, মানে এমপিরা যেদিন শপথ নিবে সংস্কার পরিষদের মেম্বাররা ওই সেদিনই শপথ নিবে। জামাত ইসলাম 11 দল ওরা কিন্তু শপথ নিল, ওনারা নিল না। কিন্তু উনি একজন প্রেসিডেন্ট হিসাবে কি একবারও জিজ্ঞেস করছে বা ওনার এই বক্তব্যের মধ্যে উনি রাখছে এই কথাটা যে কেন আপনারা সংস্কার পরিষদের শপথ নিলেন না, ওইটা কেন ভঙ্গ করলেন, আপনারা কেন 70% মানুষের ভোটের অধিকার কায়দা নিলেন, এইটা কেন উনি বললেন না? এই জন্য আমরা ওই সংসদ থেকে বাইরে আসছি। আসলেই তো সত্যি কথা, ওনার সিগনেচার নিয়েই তো এই নির্বাচনটা হয়েছে। যা যা লেখা আছে ওই হ্যাঁ না ভোটের মধ্যে সবকিছু উনি জানে। গত 17-18 মাস যা কিছু হয়েছে সবগুলা ফাইলের মধ্যেই তো ওনার সিগনেচার আছে। যা যা অধ্যাদেশ জারি করা হয়েছে উনি তো সবকিছুতেই দস্তখত করছে। তার মানে কি দেখেন এখন আইসা উনি আবার পুরাটাই চেঞ্জ হয়ে গেলেন, অন্য কথা বলতেছে। ফ্যামিলি কার্ডের কথা ওনার বক্তব্যের মধ্যে আনতেছে, আবার 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের কথাও আনতেছে, 71-এর স্বাধীনতার কথা আনতেছে, কিন্তু বঙ্গবন্ধুর কথা আনতেছে না, আনতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। অথচ এই একই মানুষ কিন্তু অতীতে কি বলছে সে ভিডিওগুলো দেখলেই তো বুঝতে পারবেন। যার জন্য বলতেছি ভাই কেমন জানি হয়ে গেল। তার মানে কি হতাশায় কাজ করতেছে, এটা বুঝতে হবে। কিন্তু কেন বুঝতেছে না? ওনারা বুঝবে না কেন? ওনারা এত কিছু বুঝে এইটা বুঝবে না? অর্থাৎ ছুপ্পু সাহেবকে কি ওনারা সরাবে না? না, সরাবে না। এই অঙ্কটা কইরাই আজকে ভিডিও থেকে বিদায় নেব। কেন সরাবে না বলেন তো? আপনারা একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন। দেখেন এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সেই রাষ্ট্রপতিকে বিএনপির রাষ্ট্রপতি না বানায়া ওনাদের নিজস্ব মানুষ ওইখানে বসায়, তাহলে কি হবে জানেন? 5 বছর পর যখন আবার নির্বাচন আসবে, সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আসতে হবেই। কিন্তু দেখেন 5 বছর পর একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন, 5 বছর পর যখন ওনারা ক্ষমতা থেকে চলে যাবে, ঠিক একই টাইমে তো রাষ্ট্রপতিকেও চলে যাইতে হবে। তার মানে কি নতুন কেউ আসবে, নতুন কারো অধীনে সেই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা হবে। বুদ্ধিটা খেলাইছে এখানে। হ্যাঁ ভাই, তারেক রহমান সাহেবের মাথায় বুদ্ধি আছে রে ভাই। এই যে উনাকে রাইখা দিল না, দেখবেন বছর খানিক রাইখা দিবে। অলরেডি এই কথা শোনাও যাচ্ছে যে বছর খানিক পর উনাকে বিদায় করে নিজেদের মানুষ বসাবে রাষ্ট্রপতির পদে নিজেদের মানুষ বসাবে। তাহলে হিসাবটা কি হলো দেখেন, 5 বছর পর যখন ওনারা চলে যাবে, আরো 1 বছরের জন্য ওনাদের রাষ্ট্রপতি কিন্তু ওই চেয়ারে বসা রইল। এখন যে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওই সরকার কার অধীনে থাকবে? ওই রাষ্ট্রপতির অধীনে থাকবে, ওনাদের বসানো রাষ্ট্রপতির অধীনে থাকবে। আর এই রাষ্ট্রপতির যে কি ক্ষমতা এই সংবিধানে দিয়ে গেছে, এটা তো আপনারা হারে হারে টের পাইতেছেন। কেউ কি সরাইতে পারছে গত 18 মাসে ওই
রাষ্ট্রপতিকে পারে নাই, তখনও কেউ সরাইতে পারবে না। ওই ওনাদের বাছাই করা পছন্দের রাষ্ট্রপতির অধীনেই ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে, আর ওই নির্বাচনে প্রভাব খাটাইতে পারবে ওনাদের রাষ্ট্রপতি। হিসাবটা হইলো এইখানেই, এই হিসাবই রাইখা দিছে, অন্য হিসাবও থাকতে পারে, এত হিসাব মিলামিলি করার দরকার নাই। শুধু এইটুকুই বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিয়ে দেন, দিতে বাধ্য হবেন আপনারা। হয়তো এমন করতে পারে ওনাদের নির্বাচনের আগে 31টা দফা ছিল না, ওই 31 দফাকে মিলাইয়া জিলাইয়া এই গণ অভ্যুত্থানের সনদপত্রটাকে ওর মধ্যে ঢুকাইয়া মিক্স কইরা ফালুদা বানায়া নতুন কিছু হয়তো একটা দিতে পারে, কিন্তু এই ভাবনাটা ভুল, টোটালটা ভুল। হ্যাঁ ভাই, এই জেনারেশনকে বুঝতে আরেকটু সময় লাগবে, এই 3-4 মাস, ঈদের পরেই সবাই বুঝতে পারবেন। এখনই তো বুঝাই দিছে হাসনাত আব্দুল্লাহ এই জেনারেশন কি করবে। এই যে ওনাদের এনসিপি থেকে 6 জন গেছে না, এই 6 জনই ধরে নেন 300 এমপি, এই 6 জনই দৌড়ের উপরে রাখবে 300 এমপি কে। এটা আপনারা হিসাব মিলিয়ে নিয়েন। আজকে দেখলাম আখতারুজ্জামানকে, হ্যাঁ ভাই, এনসিপির আখতারুজ্জামান সিএনজিতে কইরা এই সংসদে যাচ্ছে, সিএনজিতে বৈশা। একটা গাড়ি কি ম্যানেজ করতে পারতো না? না, করবে না। হারাম খাবে না ভাই, এরা হারাম খাবে না। অনেকটাই তো অনেক কথা বলতে শুনতেছি, এরা হাজার হাজার কোটি টাকা মাইরা দিছে। আরে ভাই প্রমাণ করেন না, প্রমাণ কইরা দেখান। এই যে বলতেছে ভাই ওই যে ত্রাণের টাকা গেল কই, ত্রাণের টাকা গেল কই, ত্রাণের টাকা কই গেছে এটা জানার জন্য হাসনাতকে নাহিদকে জিজ্ঞাসা করার দরকার নাই, এই টেলিফোনে জিজ্ঞাসা করো, ওই যে জেমিনি আছে না, এআই আছে না, এদেরকে জিজ্ঞাসা করো ওই ত্রাণের টাকা গেছে কই। আর সরকারও জানে ওই ত্রাণের টাকা গেছে কই। খামাখা এইসব গুজব ছড়ায় লাভ নাই। আগে অনেকটাই বলতে শুনছি এই ইউটিউবে আইসা, এই এনসিপি একজন মেম্বারও তো হইতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না, এরা আবার সংসদে যাইতে চায়, রাজমিস্ত্রির পোলায় সংসদে যাইতে চায়, ফকিন্নির পোলায় সংসদে যাইতে চায়, এরকম তো শুনছি। কিন্তু ওরা তো সংসদে চলে গেছে, কিছুদিনের মধ্যেই টের পাবেন, কিছুদিনের মধ্যেই টের পাবেন। এই জিএনজি আবার জায়গা উঠবে, তাদের অধিকার তারা আদায় করেই ছাড়বে। 70 ভাগ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে আনবেন, এটা কি হইতে পারে? না ভাই, হইতে পারে না। বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, লাশ শরম যদি দোকানে কিনতে পাওয়া যেত, হ্যাঁ লাশ শরম দোকানে কিনতে পাওয়া যেত, যদি ধরেন 1 কেজির দাম 1 কোটি টাকা হয়, আমি আমার ফ্ল্যাট বিক্রি কইরা ওই 1 কোটি দিয়া লাশ শরম কিনা একজনকে আমি গিফট করতাম, যে ভাই এই লাশ শরম তো নাই আপনার, আপনাকে এটা আমি গিফট করলাম। কার কথা বললাম একটু কমেন্ট কইরা জানাবেন। বিদায়ের আগে সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।